ভাগ্যসারথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সৃষ্টি প্লাসের এবং সৃষ্টি এছাড়াও ইউটিউবের প্রচুর দর্শক বন্ধু থাকেন যারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই ভাগ্যসারথী অনুষ্ঠান। কারণ ভাগ্যসারথী এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র সমস্যার কথা আলোচনা করি না, যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু জীবনের কথা আলোচনা করি। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা এতদিনে বুঝে গিয়েছি যে জীবন থাকলে সেখানে কিন্তু সমস্যা থাকবে। তো সেই সমস্যার জায়গা থেকে বেরোনোর রাস্তা কিন্তু আমাদের বলে দেয় জ্যোতিষশাস্ত্র। কারণ জ্যোতিষশাস্ত্রই কিন্তু পারে একমাত্র অতীত, বর্তমান এবং ভবিষ্যৎটাকে চিনিয়ে দিতে। কিন্তু এই চিনিয়ে দেওয়ার কাজটা যে ধারক এবং বাহকের উপর থাকে, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজারের উপর থাকেন, তাকে কিন্তু ভীষণভাবে পারদর্শী হতে হয় এই সাবজেক্টটার উপর। শুধুমাত্র প্রেডিকশন করে দিলাম বা শুধুমাত্র বলে দিলাম তা কিন্তু নয়। প্রেডিকশনের পাশাপাশি আমরা কিন্তু জানতে চাই সমাধানের রাস্তা, অর্থাৎ কিনা রেমেডির রাস্তা। আর সেই রেমেডির রাস্তাটা কিন্তু চলে আসে জ্যোতিষের হাত ধরে, তন্ত্রের হাত ধরে এবং সর্বোপরি মন্ত্রের হাত ধরে। তার মানে বুঝতেই পারছেন যে জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনি বেছে নেবেন, তাকে কিন্তু এই তিনটে বিষয় ওয়াকিবহাল হতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে তার পড়াশোনা, তার শিক্ষাগত যোগ্যতা এগুলোকে একটু যাচাই করে নেবেন। তাহলে দেখবেন জীবনের মাপকাঠিতে আপনি কিন্তু অনেকের থেকে এগিয়ে রয়েছেন। আপনি হয়তো ভাবছেন বা আপনারা হয়তো ভাবছেন হঠাৎ এই কথাগুলো দিয়ে কেন শুরু করলাম। কারণ আমাদের জীবনে আমরা হয়তো অনেকটা ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু এমন বেশ কিছু মানুষজন রয়েছেন যারা সেলিব্রিটি জগতে রয়েছেন, যারা কিন্তু সেই জায়গায়, সেই উচ্চতার জায়গায় পৌঁছে গিয়েছেন, সেই সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরে। কিভাবে সম্ভব? সম্ভবটা সেখানেই জ্যোতিষের হাত ধরে, তন্ত্রের হাত ধরে, মন্ত্রের হাত ধরে সে এগিয়ে যাওয়াটা। কারণ তারা চিনে নিয়েছেন, তারা বুঝে নিয়েছেন এই জ্যোতিষ ব্যক্তিত্বকে। কারণ ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আর থাকেন আপনারা 2286-6357 এবং 6358 এই নাম্বারে। এবং শ্রী তপন শাস্ত্রী মহাশয় মানেই তার কর্মকাজ, তার কাজের স্বীকৃতি কিন্তু পৌঁছে যায় বিদেশের মাটিতে, যেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি প্রত্যেকটি মানুষকে ভালো রাখেন। এবং আমাদের এখানেও কিন্তু সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি জগতে এবং রাজনীতিবিদ থেকে বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু থাকেন তার পাশে, কারণ প্রত্যেকটা মুহূর্তে তিনি মানুষকে ভালো রাখতে জানেন। তো আজকেও আমরা সেই ভালো থাকার হদিশ জানবো, কিভাবে ভালো থাকতে হবে, কিভাবে জন্মছককে গুরুত্ব দিতে হবে। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওং তারায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি এই শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এবং আপনারা সকলে খুব ভালো থাকুন। যে কথাটা বলছিলাম যে আমাদের ভালো থাকতে হবে এবং সেই ভালো থাকার জন্য কিন্তু আমাদের জন্মছকটা ভীষণভাবে কার্যকরী। এবং 2019-এর সেই প্রথম থেকেই আমরা জানিয়েছিলাম যে কেমন যাবে। এবং সবচেয়ে বড় কথা আপনি যেটা বলেছিলেন যে অগ্নিকাণ্ডের একটা কিন্তু ঘটনা থাকছে, সেটা কিন্তু আমরা প্রায়শই টেলিভিশন বা সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে আপনার এই যে প্রেডিকশন সেটা কিন্তু প্রথমে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে 2019-এ আমরা যে প্রেডিকশনটা করছিলাম কর্কট রাশি অবধি ছিল। আছে কি প্রথমে একটু আমরা রাশিফলটা বলে নেবো একটা, কারণ অনেকে তো অপেক্ষা করে রয়েছেন। সিংহ রাশিটা আমরা একটু আজকে শেয়ার করে নিই। যাদের সিংহ রাশি 2019 কেমন যাবে আমার সব নোট করা আছে, কিন্তু সময়ের অভাবে আসতে হয়নি। আমার গত 2 সোমবার আমার বিশেষ মন্দিরে পুজো পাঠের জন্য 2টো মঙ্গলবার আমি আসতে পারিনি। তো সিংহ রাশির ক্ষেত্রে 2019 কেমন যাবে? কিছু শুভ দিক আছে সিংহ রাশির ক্ষেত্রে 2019-এ। শেষের দিকে একটু গোলমাল হতে পারে। প্রথম দিকে যাদের সিংহ রাশি চলছে তাদের ক্ষেত্রে কিছু ভালো দিক কিন্তু পাওয়া যাচ্ছে। শেষের দিকে একটু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা আছে, ব্যথা বেদনা এবং শিরোপীড়ায় কষ্ট পেতে পারেন। আয় ভালো হবে, নতুন সম্পত্তি এবং যানবাহন ক্রয় এবং বিক্রয় হওয়ার সম্ভাবনা প্রবল। পত্নী দ্বারা বেশ কিছু স্ত্রীর ভাগ্যে কিছু উন্নতি হওয়ার যোগ কিন্তু আছে যাদের সিংহ রাশি। কর্মক্ষেত্রে সুনাম যথেষ্ট ভালো হবে, তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে খুব ভালো ফল পাওয়া যাবে। নিজের লোকজনদের সঙ্গে মনোকষ্টে ভুগতে পারেন। কোনো আত্মীয় রিলেটিভ ব্লাড রিলেশন লোকের সাথে কিন্তু মনোমালিন্য হবে, তার থেকে কিন্তু যন্ত্রণা, আঘাত এবং কষ্ট পেতে পারেন যাদের সিংহ রাশি। শত্রুর দ্বারা প্রচুর অনিষ্ট হতে পারে, শত্রু থেকে দূরে থাকা দরকার। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আশা করা যাচ্ছে। যারা ছাত্রছাত্রী তাদের রেজাল্ট খুব ভালো হবে।
এবং চাকরি পাবে বেশ কিছু সংখ্যক ব্যক্তি যাদের সিংহ রাশি 2019-এ। সন্তান নিয়ে কিছু সমস্যা হতে পারে, তাদের শারীরিক ডিস্টার্ব, সন্তান একটু অন্য পথে গামিত হতে পারে। যাদের সিংহ রাশি, যাদের ছেলেপুলে বড় হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটু চিন্তার আছে, সেখানে কিন্তু সন্তান নিয়ে একটু সমস্যা, সন্তানদের একটু লক্ষ্য রাখা দরকার। সন্তানরা ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে, পুলিশি হয়রানো হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে 2019। বাড়িতে পুজো পাঠ করার একটা প্রবণতা বেড়ে যাবে সিংহ রাশি যাদের, এবং করুন, সেটা খুব ভালো হবে এবং তাতে বিশেষ উন্নতি হওয়ার যোগ। করণীয় কর্তব্য যারা এই প্রফেশনাল অর্থাৎ জ্যোতিষ বা আধ্যাত্মিক প্রফেশনালে যারা আছে, যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এবং যারা সজ্জাদ্রব্যের বিজনেস করেন, আইন, ডাক্তার এবং অস্ত্র ব্যবসা, এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। বা সাপ্লাইমূলক কোনো ব্যবসার সাথে যদি যুক্ত থাকে তাদের ক্ষেত্রে সিংহ রাশির খুব ভালো হবে। দক্ষিণাকালীর জব যদি সিংহ রাশির যারা জাতক জাতিকা করতে, ওং হ্রিং শ্রিং দক্ষিণাকালিকা ওই নম, ওং হ্রিং শ্রিং ক্রিং দক্ষিণাকালিকা ওই নম, যাদের সিংহ রাশি তারা এই জবটা করতে পারেন। গোলাপি এবং হলুদ রংটা খুব শুভ। যাদের সিংহ রাশি 2019 সালটা গোলাপি এবং হলুদ রঙের ড্রেস পরে বা হলুদ রঙের সব কিছু, হলুদ পেন, হলুদ জামা, হলুদ রুমাল, সব কিছু হলুদ এবং গোলাপি রংটার মধ্যে থাকলে খুব ভালো ফল পাওয়া যাবে। শুভ ধাতু হচ্ছে তামা। যাদের সিংহ রাশি 2019-এ যদি তামা ধারণ করতে পারেন, অনামিকা আঙুলে একটা তামার আংটি, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। এবং যাদের সিংহ রাশি তাদের আরও ভালো হওয়ার জন্য কোনো মন্দিরে যদি চন্দন কাঠ, সাদা শ্বেত চন্দন কাঠ একটা দিয়ে আসতে পারে বা সেখানে দান করতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে ভীষণ ভালো হবে। প্রতিদিন চন্দনটা বাটা হবে এবং তার উদ্দেশ্যে সেই চন্দন কালীমা, তারামা, নারায়ণ, শিব, বিষ্ণুর তাকে অর্পণ করাবে এই চন্দন এবং তুলসী পাতা দিয়ে, তাতে করে কিন্তু তার ভীষণ ভালো ফল হবে যাদের সিংহ রাশি তাদেরকে। একদমই তাই। আমরা খুব সুন্দরভাবে সিংহ রাশির কেমন যাবে 2019 জেনে নিলাম, এরপরে পরপর নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার মা। কে বলছেন? আমি বিরাটি থেকে স্বপ্না চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নামটা বলুন। অভিষেক চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? 17/2/94। সময়? 17/2/94। জন্ম সময়? 11টা 54 সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? দাদাকে আমি 2006 সাল থেকে যাই দাদার কাছে। ও 2006 সাল, মানে সবাই আছে। কেমন আছেন এই যে 2006 থেকে নিয়ে এটা 2019 এই জার্নিটা অনেকটা কেমন আছে? অনেকটা। দাদার জন্য মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, দাদার কাছে আমি দিয়েছিলাম, রেমেডি নিয়েছিলাম। আচ্ছা, বাহ, একদম। এই অভিষেক এখন কি পড়াশোনা করছে মা? বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বৃষ লগ্ন মেষ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণের জাতক। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওর চরণ হচ্ছে 2, লৌহ হচ্ছে পায়া, শুভ সংখ্যা 7 এবং 9, শুভ রাশি হচ্ছে কন্যা, মকর, কুম্ভ, শুভ ধাতু রূপ, শুভ দিক দক্ষিণ পূর্ব। এখন কোনো কর্মের সাথে যুক্ত আছে না পড়ছে? এখন আছে, কর্মের সঙ্গে যুক্ত আছে, কিন্তু স্যাটিসফ্যাকশন না। হ্যাঁ, লগ্নে কেতু বসে আছে, কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল হবে না। ওর একটা কালসর্প যোগ আছে, আমি বলেছিলাম, সেটা কি কাটানো হয়েছিল মা? না দাদা, এটা কাটানো। তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? 2006 থেকে আসছো, যোগাযোগ করতে পারতে। সামনের মহালয়াতে কাটানো হলো, এই সামনে 28শে জানুয়ারি আমার মন্দির প্রতিষ্ঠায় কিছু কাজ করেছি, সামনে রটন্তি অমাবস্যা গেল, গত 4 তারিখে কিছু কাজ করেছি, কিছু মানুষ এসে কাটিয়েছে, তো করতে পারতে। রবি শনি একটা 20 যোগ আছে, একটা কাল সর্প যোগ আছে, এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব আছে, এই দোষগুলো একটু কাটিয়ে নিতে হবে, কেমন? আমার যা রেমেডি দেয়া আছে তাতে করে অনেকটাই কাজ হয়েছে, তাই তো? না, রেমেডি আপনি সরস্বতী কবচ দিয়েছিলেন একটা, আর কিছু দেয়া হয়নি? না, এটাই দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, সরস্বতী কবচ দিয়েছিলাম পড়াশোনার জন্য, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে পেরিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে চাকরিটা একটু আছে কি ভালো, আর কি নিতে হবে? রবি শনি 20 যোগ আছে, রবির প্রতিকার অবশ্যই করতে হবে। আছে, চুনি দিয়েছি। দিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চুনি চুনি, দিয়ে পান্না আর পোকরাজ ঠিক আছে কি দাদা? চুনি, পান্না, পোগরাজ একদম ঠিক আছে। আর ক্যাটসাই কি দিতে লাগবে? ক্যাটসাই লাগবে না, লগ্নে যার কেতু পরের দানা বেঁধেছে, ক্যাটসাই দেওয়ার দরকার নাই। ওই দুটো দিয়েছো তুমি, ঠিক আছে। চাকরির যোগ কিন্তু আছে, ভালো চাকরিও পেয়ে যাবে। 2019-এর 17 জুলাইয়ের পর থেকে কিন্তু ভালো সময় আসছে। 2019-এর 17 জুলাই। এখন চন্দ্রের দশা চলছে মা। আচ্ছা। চন্দ্রের দশা, বুধের অন্তর্দশা চলছে, খুব খারাপ দশা না, চলবে, কেমন?
আর কোথায় চাকরিটা কি বাইরে পাবে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? 17ই জুলাইয়ের পর থেকে চাকরির যোগ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাচ্ছি, সেখানে ভালো উন্নতি করবে, ভালো যোগ। তবে ও শরীরটার দিকে নজর দেবে, এখন শরীরের জায়গা কিন্তু ভালো পাচ্ছি না আমি। আর এমনি অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট নেই তো কোনো? না না, সেরকম কিছু নয়, শরীরের মানে পেটের গন্ডগোল, ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, বড় অ্যাক্সিডেন্ট কিছু নেই। সাবধান সতর্কতার মধ্যে থাকতে পারবে। কেমন থাকতে বলবে? আর কি সরকারি চাকরি আছে কি? সরকারি চাকরির যোগ কিন্তু আছে। তুমি যেহেতু বৃহস্পতির প্রতিকার করিয়েছো, রবির প্রতিকার করিয়েছো, দুটো গ্রহ সরকারি চাকরিতে, একটা রবি এবং বৃহস্পতি, দুটো গ্রহই খারাপ আছে, দুটো গ্রহের প্রতিকার করিয়েছো। আমি আশা করছি সরকারি চাকরির যোগটা খুব প্রবল। তবু ভালো জ্যোতিষের কাছে একবার বা আমার কাছে এসে একবার দেখিয়ে নেবে, কেমন? আর এমনি বাবার খরচ ঠিক থাকবে তো? আমি এমনি কাউকে আসতে বলি না, যেহেতু তুমি আমার ভক্ত ক্লায়েন্ট, আমার কাছে এসেছো, আরেকবার একটু চেক আপ করে নিও। হ্যাঁ, আপনাদের সংখ্যা যে নবগ্রহের সংখ্যা, তারপরে এই সবগুলি করি আমি দাদা। ব্যাস করে যাও। একটা লক্ষ্মী করে বেঁধেছো সরকারি চাকরির জন্য? না দাদা, এটা তো ছেলে তো যাদের সরকারি চাকরি হচ্ছে না, অনেক কিছু যোগ্যতার সাথে সাথে তো চাকরিটা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো একটা বৃহস্পতিবার দোকান থেকে লক্ষ্মী করি কিনে এনে ডানাতে বেঁধে নেন, শুক্লপক্ষের বৃহস্পতিবার। শুক্লপক্ষে কি লাল কার্ড? একদম লাল কার্ড দিয়ে কড়িটাকে ফুটো বা কোনো ছিদ্র করা চলবে না, একদম আস্ত কড়িটা লাল কাপড়ের মধ্যে বেঁধে বা লাল কাপড়ের একটা পকেট করে কড়িটা রুকিয়ে লাল কার্ড দিয়ে ডানাতে বেঁধে নেবে বৃহস্পতিবার, শুক্লপক্ষের বৃহস্পতিবার বেলা 12টার আগে। আচ্ছা আচ্ছা। তোমার ছেলেকে করতে বলবে। যারা অনুষ্ঠানটা দেখছে তাদের উদ্দেশ্যে বলবো, যাদের সরকারি চাকরি হচ্ছে না, যাদের অর্থনৈতিক একটু ডিস্টার্ব চলছে, তাদের ক্ষেত্রে ভীষণ কিন্তু কার্যকর। এটা আমি বলেছি, অনেকের কাজ হয়েছে, এটা করুন, খুব ভালো থাকবেন। দাদা আমি সবকিছু মানি দাদা, আপনি সবকিছু করি আমি। খুব ভালো, তুমি খুব ভালো থাকো, তুমি ভালো আছো। তোমার একটু হাঁটু কোমরে যাবো আপনার কাছে একটু। এসো একদিন, তোমার হাঁটু কোমরের ব্যথা যন্ত্রণা পাচ্ছি একটু, কেমন? আমারও আছে আছে দাদা, আছে হ্যাঁ একদম। এবং তোমার গলা স্বর আমারও আছে। হ্যাঁ একটু গোলমাল পাচ্ছি, তুমি একবার আলোচনা করে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব অসংখ্য ভালো। ধন্যবাদ স্বপ্নাদি। এবং যে কথাটা আপনি প্রথমেই বললেন যে 2006 থেকে আমি যাচ্ছি এবং রেমিডি নেওয়ার পর ছেলের মাধ্যমিকের রেজাল্ট এবং পড়াশোনা যথেষ্ট ভালো হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে এটা বোধহয় আর আমাকে বলে দিতে হবে না, আপনি নিজেই জানেন। ছেলের চাকরি সংক্রান্ত যে সমস্যাটুকু রয়েছে সেটাও যদি আপনি এখানে এসে পৌঁছে যান তাহলে দেখবেন একদম স্মুথলি এগিয়ে যাচ্ছে। এই কথাটা এই কারণেই এত জোরের সাথে এই সিটে বসে বলতে পারি, কারণ প্রচুর মানুষ তারা কিন্তু শেয়ার করেন শাস্ত্রীজির কাছে এসে ম্যাজিকের মতো তারা কাজ পান। হ্যাঁ, ম্যাজিক কথাটা বললাম বটে, কিন্তু তার মানে ভাববেন না যে শাস্ত্রীজির কাছে ম্যাজিকের দণ্ডটা রয়েছে। শাস্ত্রীজি প্রেডিকশনটা জানেন, ক্যালকুলেশনটা জানেন, এবং আমার মনে হয় ম্যাজিকটা সেখানেই লুকিয়ে রয়েছে। এবং আপনার ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে ধরে ধরে এত সুন্দর করে বলে দেন, ছেলের জন্মছক থেকে কিন্তু মায়ের প্রেডিকশনটাও আপনি যেটা করলেন যে হাঁটুতে ব্যথা, উনি কিন্তু স্বীকার করলেন সেই জায়গাটা। তো মায়ের গলার স্বর শুনে বললাম মায়ের শারীরিক একটু ডিস্টার্ব একদম। আছে, গলার স্বরটা ভাইব্রেশনে কিছু বোঝা যায় ঠিক আমাদের। ঠিক। এবং এই বোঝা যাওয়াটা কিন্তু আপনি যেখানে খুশি পৌঁছে গেলেন তারা বুঝে বলে দেবেন তা কিন্তু নয়, তার জন্য সাধনা করতে হয়, তার জন্য কিন্তু শিক্ষাটাকে অধ্যয়ন করতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আর সেই জায়গায় কিন্তু এতগুলো বছর ধরে সুনামের সাথে শাস্ত্রীজি কাজ করে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, বাবাকে আমার নমস্কার। নমস্কার মা। কে বলছেন? হ্যাঁ, আমার মেয়ের একটু সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। সঙ্গীতা পরামানিক, ব্যাস বেশি গোত্র। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? 1 মার্চ 1993। ফার্স্ট? হ্যাঁ, 1 মার্চ 1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? সময়টা বলুন। সময় সকাল 8টা 15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? আমি বাবার অনুষ্ঠান দুটো থেকে টিভি খুলে বসে থাকি, কিন্তু কোনোদিন লাইন পাই না। টাইমটা কি আজ বলুন? কতদিন ধরে দেখছি সকাল লাইন 8টা পাচ্ছি 15 না। কলকাতা। আমার খুব দুঃখ। কি দুঃখ? কেন দুঃখ মা? আমার বাবা আমি অনুষ্ঠান আমার এত ভালো লাগে, আমি আর কোনো অনুষ্ঠান দেখতে পারি না। আচ্ছা আমি সব সময় টিভিতে হলেই সকালে একবার খুলে ফেলি, আচ্ছা 11টার সময় হয়। আচ্ছা, মানে রিপিট টেলিকাস্টটাও মিস হ্যাঁ, করেন আমি না? ওগুলোও দেখি, আমার ভীষণ ভালো লাগে। আমি রান্না বন্ধ করে দিই, গ্যাস বন্ধ করে আমি বসে পড়ি। আমার প্রচুর মহিলা ভক্ত আছে, সকল মায়েরা আমার অনুষ্ঠান আমার খুব ভীষণ দেখে। ভালো লাগে, কিন্তু আমি- আমার একটা আমি যেতে পারছি না এত দূরে। ঠিক আছে, আমার ফোনটা পেয়ে গেলে এটা কিন্তু ভীষণ ভালো আমার লাগছে মা। ভীষণ আনন্দ হচ্ছে যে কি বলবো আপনাকে, না আপনাকে মানে যে সামনে পেলে আপনাকে। ঠিক 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 ঠিক, আমাকে সবাই সেই রকমই বলে। আমার হ্যাঁ। আমার কাছে আসা বা আমার আমি কাছে। শুনেছি আপনার খবর, আমরা যেতে পারছি না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন দেখা হবে যখন মা ছেলের গল্প হলো, যখন নিশ্চয়ই একদিন দেখা হবে মা। হ্যাঁ, কিন্তু আমার মেয়ের একটু কেরিয়ার নিয়ে একটুখানি জানতে চাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি মা। মেয়ের সোমবারে জন্ম? টোটকাও তাহলে দেবেন যাতে একটু আমি দেবো। সোমবারে জন্ম, সোমবার হ্যাঁ
হ্যাঁ মেষ লগ্ন ওর বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ। হ্যাঁ মেষ লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ, চরণ 1, রৌপ্য পায়া, বৈশ্য বর্ণের জাতিকা। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 1 এবং 9। শুভ দিন রবি, বৃহস্পতি, মঙ্গল। শুভ রাশি এটা নোট ডাউন করো, কর্কট, সিংহ, ধনু। শুভ রাশি ওর সঙ্গে ওর যার সঙ্গে বিয়ে হবে কর্কট রাশি, ধনু রাশি, সিংহ রাশি হলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এবং শুভ রাশি হচ্ছে ওর কর্কট, সিংহ, ধনু। শুভ ধাতু তামা, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং গোলাপি। কেমন? আচ্ছা আর ওর যেটা আমি পাচ্ছি পড়াশোনাটা জায়গা আছে খুব ভালো। রোহিণী নক্ষত্র নরগণ, নরগণ এবং দেবগণের সাথে বিয়ে দিলে ভালো হবে। নট দেবারিগণ, দেবারিগণ চলবে না। দেবারিগণ চলবে না? না, নররাক্ষসে খেয়ে নিবে, একদম অশান্তি হয়ে যাবে। আচ্ছা নরগণের সঙ্গে নরগণের চলে, দেবগণের সাথে দেবগণের চলে, দেবারিগণের সাথে দেবারিগণের চলে, আচ্ছা নরগণের সাথে দেবগণের চলে। ঠিক আছে, নরগণের সাথে দেবারিগণের সাথে দেবগণের চলে কিছুটা, যদি না পাওয়া যায় হয়তো ভালো পাওয়া গেছে তবুও চলে, কিন্তু নরগণের সঙ্গে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণের সাথে মোটেই বিবাহ চলে না। আচ্ছা তাহলে বাবা আমার মেয়ের কি গণ? তোমার মেয়ে নরগণ, রোহিণী নক্ষত্র, খুব রোমান্টিক মেয়ে। হ্যাঁ শ্রীকৃষ্ণের নক্ষত্র, শ্রীকৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নক্ষত্র 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র। খুব শ্রীকৃষ্ণের ভক্ত। হ্যাঁ আমি জানি তো, শ্রীকৃষ্ণের নক্ষত্রে যদি কারোর জন্ম হয় তো শ্রীকৃষ্ণেরই ভক্ত হবে, শিবের ভক্ত হবে না। ঠিক। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রটা আমরা জানি। ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিলেন আধ্যাত্মিক মার্গে, উনি ন্যায় নীতিকেও খুব মানতেন, আবার অন্যায়ের বিরুদ্ধে উনি লড়ে যেতেন। কেমন? হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, তো সেইখানেই বলবো যে এবং রোমান্টিক ছিলেন খুব। রোহিণী নক্ষত্রের চরিত্রটা খুব রোমান্টিক। যেমন তোমার মেয়ের যদি প্রেম প্রীতি হয়ে থাকে সেখানে গোলমাল হবে একটু। ঠিক আছে, হয়নি বাবা। যাই হোক, যদি হয়ে থাকে গোলমাল হবে, কারণ চন্দ্রকেতু এক ঘরে আছে। রোহিণী নক্ষত্র হলে কি হবে, অন্য গ্রহগুলো ডিস্টার্ব আছে। লগ্নের তৃতীয় চন্দ্রকেতু আছে। এমনি শান্তশিষ্ট মেয়ে, খুব মা, খুব বাধ্য, হ্যাঁ হ্যাঁ খুব বাধ্য আছে, সেদিকে কোনো অসুবিধা নেই। চাকরি চোখ কিন্তু চলছে। ওকে আর্টস নিয়ে পড়েছে? না সায়েন্স। সায়েন্স নিয়ে পড়েছে? আচ্ছা, না সায়েন্স নিয়ে পড়েছে। সায়েন্স নিয়ে পড়েছে? সায়েন্স সায়েন্স। হ্যাঁ ঠিক আছে, বিজ্ঞান বিভাগ। হ্যাঁ, কত দূর পড়েছে? ওই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আর সায়েন্সে গ্র্যাজুয়েট। আচ্ছা, ইলেকট্রনিক, তার মানে ওটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ, দুটোই graduate। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ গ্র্যাজুয়েট হয়ে গেছে। চাকরি এখন কি কিছু করছে? এখন একটা প্রাইভেট কোম্পানিতে, বেশি মাইনে টাইনে দেয় না। হ্যাঁ, এখানে দেখো মা কেন হয়নি কেন বলেছে। প্রথমে বলে দিচ্ছি আমি, রবি ওর নিচস্থ অবস্থায় বসে আছে। শুধু নিচস্থ না, রবি হচ্ছে শনির ঘরে বসে আছে। এই জায়গাটা খুব ডিস্টার্ব। এবং একাদশে, একাদশ স্থানটা আমাদের আয়ের স্থান। সেই আয় স্থানের জায়গায় বসে আছে শনির ঘরে রবি। শনির শত্রু কিন্তু রবি, রবির পুত্র শনি, শনির বাবা হচ্ছে রবি। এরা পরস্পর কিন্তু বাপ বেটা, পিতা পুত্র। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কিন্তু সদ্ভাব নেই। এবং একাদশে শনির ঘরে রবি বসে আছে, খুব কমফোর্টেবল না। চাকরি স্থলে প্রচণ্ড শত্রুতা দেখা দেবে, মানসিক একটা অস্থিরতা দেবে। শনি ওর যে জায়গায় আছে তাতে করে বলবো যে শনির দশা এখন চলছে এবং শনি খুব ভালো জায়গায় আছে, কমফোর্টেবল জায়গায় আছে। মকরের ঘরে শনি নিজের ক্ষেত্রে আছে, ওই জন্য ইঞ্জিনিয়ারিং লাইনটা বেছে নিয়েছে। ঠিক আছে, কিন্তু চন্দ্রকেতু গ্রহণযোগ একটা, প্রত্যেক জায়গায় ওর যা কিছু হয়েছে, পড়াশোনাটা যতটা হয়েছে যা হচ্ছে সেটা কিন্তু খুব থেমে থেমে হয়েছে, বাধার মধ্যে হয়েছে মা। হ্যাঁ 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 খুব স্মুথলি কোনো কিছু হয়নি। ঠিক আছে, না 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 ঠিক বলেছে, একদম একদম। হ্যাঁ, সেটা পাচ্ছে, একদম তুড়ে বেরিয়ে গেছে এরকম বলতে পারবো না। হ্যাঁ আর তৃতীয় মঙ্গল বসে আছে অশুভ জায়গায়, বাজে নক্ষত্রে, বুধের ঘরে। বন্ধু বান্ধব সার্কেল মোটেই ভালো হবে না। বন্ধু বান্ধব নেই। প্রথম কথা, ওর আত্মীয় রিলেটিভ সার্কেল থেকে ওকে ডিস্টার্ব করবে এবং ওকে জেলাস হিংসা করে। তোমাদের রিলেটিভ সার্কেল থেকে করে কিনা বলো? হ্যাঁ একদম ঠিক কথা, নিজের মামিরাই। আমি পাচ্ছি না। দ্বিতীয় মঙ্গল থাকলে এখানে তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, আত্মীয় রিলেটিভ, ব্লাড ডিরেকশনের লোকের সঙ্গে যোগাযোগ থাকবে। সেখানে কিন্তু ওকে ক্ষুদ্র আচরণ করবে এবং ও আচরণে তারা সন্তুষ্ট হবে না। ও কিন্তু ভালো আচরণ করে, ও কিন্তু ভালো পড়াশোনা করে যাচ্ছে, ওর কিন্তু গুণ আছে। কিন্তু ওই যে ভালো গুণ আছে, এটা একটা হিংসার কারণ। ঠিক আছে, তো এই জায়গাগুলো ডিস্টার্ব। তুমি চন্দ্র এবং কেতুর প্রোটেকশনটা একটু করিয়ে দিও। আর ভালো যদি সরকারি চাকরি পেতে হয়, একটা সরকারি চাকরির যোগ পাচ্ছি, বৃহস্পতির প্রতিকার অবশ্যই করাতে হবে। গোল্ডেন টাইম বলতে হবে, তাই তো? বাহ, খুব ভালো খবর বলে দিচ্ছি আমি। গোল্ডেন টাইম তোমার, গোল্ডেন টাইম সবাই জানে। আমি চেম্বারে আসলেও সমস্ত লোকের টাইম, ভালো টাইম, গোল্ডেন টাইম, গুড টাইম এবং গোল্ডেন টাইম। গুড টাইম আলাদা, গোল্ডেন টাইম আলাদা। ঠিক আছে, গুড টাইম যেটা আছে, গোল্ডেন টাইম যেটা আছে, আমি বলে দিচ্ছি। মোটামুটি ওর ধরো 6/6/2021 থেকে ওর ভালো টাইম মা।
6/6/2021 থেকে 30/4/2025 পর্যন্ত ওর জীবনে একটা গোল্ডেন পিরিয়ড। কেমন? আচ্ছা এই টাইমের মধ্যে ওর ভালো কিছু হবে, এই টাইমের মধ্যে চাকরি পেয়ে যাবে ভালো, তার আগে সেই টাইমে প্রমোশন হবে, চাকরির উন্নতি হবে এবং বিয়ে থাও খুব ভালোভাবে হয়ে যাবে। কেমন? আচ্ছা 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 খুব ভালো। তুমি বৃহস্পতির একটা প্রতিকার করাও। আচ্ছা আর- কোনো টোটকা নেই? শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর পাচ্ছে, শরীরের দিকে একটু নজর দেবে। কেমন? হ্যাঁ ওর পেটের গোলমাল, চোখের ডিস্টার্ব পাচ্ছে একটু, চোখে আচ্ছা হ্যাঁ আছে। চশমা টশমা নিয়েছে? হ্যাঁ 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 পাচ্ছি সেটা। কোন আচ্ছা। চশমা নেবে আমি জানি এটা। আর পেটের একটু গন্ডগোল আছে, ঠিক আছে। আচ্ছা আর ওর দেখো, ও কি সঙ্গে কাছে আছে? না 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 ও চাকরিতে গেছে, তাই তো? হুম, হ্যাঁ, ওর দেখবে বাঁ দিকের হাতে একটা তিল আছে, তুমি জানো কি? হ্যাঁ আছে, বাঁ দিকে না, সারা শরীরই তেল। বাঁ দিকে আছে না ডান দিকে আছে? বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে, গোটা মুখে আছে। হ্যাঁ, বাঁ দিকের যে তিলটা আছে যদি হাতের মধ্যে থাকে ওটা খারাপ, আর বাঁ দিকের যদি অঙ্গ প্রত্যঙ্গে কারোর তিল থাকে মেয়েদের, হ্যাঁ, হ্যাঁ। তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বুঝতে পারছো? আর যেহেতু ওর ডান দিকের তিলটা আছে, ডান দিকের তিলটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা তো সেই জায়গায় কিন্তু জায়গাটা চন্দ্র এবং কেতু যদি কারোর এক ঘরে থাকে, যারা দর্শক বন্ধু অনুষ্ঠান দেখে নেন, তিলের খবরটা কি করে বলছি, আমি কিন্তু ভগবান না। না, এখানে এখানে চন্দ্র কেতু, ইয়ে করি। চন্দ্র এবং কেতু, কেতু নিচস্থ অবস্থায় বসে আছে, কেতু তার সঙ্গে চন্দ্র যদি কারোর যুক্ত থাকে, তাহলে তার হাতের মানে হাতের তালুর মধ্যে একটা না দুটো তিল থাকবেই কিন্তু। আচ্ছা যারা অনুষ্ঠানে দেখছেন মিলিয়ে নেবেন। এখন দেখুন যাদের চন্দ্র কেতু এক ঘরে আছে তাদের তিল থাকবেই। এবার তিলের বৈশিষ্ট্য কি? যদি কারোর বাঁ দিকে তিল থাকে কোনো মহিলা, হ্যাঁ তাহলে কিন্তু তার পক্ষে খুব শুভ। যদি ডান দিকে কোনো ছেলের তিল থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু শুভ। তিল নিয়ে একটু কথা বলছি আমি। দুটো তিল, দু রকমের তিল হয়। তিল আমাদের কিন্তু ভীষণ ক্ষতি করে, এটা আমরা কিন্তু জানি না। যদি হাতের মধ্যে কারোর তিল থাকে, বাঁ হাতে মেয়েদের যদি তিল থাকে, তাহলে হাতের তালুর মধ্যে যদি তিল থাকে, সুন্দর হাতটা, পরিষ্কার হাতটা, এখানে তিল আছে দুটো তিনটে, এটা কিন্তু খুব ক্ষতিকর। বা ডান হাতে যদি ছেলেদের হাতে তিল থাকে সেটাও কিন্তু খুব ক্ষতিকর। মেয়েদের যদি ডান হাতে বাঁ হাতে তিল থাকে সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর। কিন্তু কোথায় তিল থাকলে ভালো? যদি মেয়েদের বাঁ সাইডে, মানে যদি মুখের বাঁ দিকের সাইডে ঠিক এই জায়গায় একটা তিল থাকে, সেটা কিন্তু শুভ লক্ষণ। যদি নাকের সাইডে একটা তিল থাকে সেটা কিন্তু শুভ লক্ষণ। বাই একটা মুখমণ্ডলকে যদি আমরা একটা রেখা টানি, বাঁ দিকের যে দিকটা হবে সেই দিকে যদি তিল থাকে ভালো। চিবুকে যদি তিল থাকে সেটা কিন্তু ভালো। যদি তার পায়ের বাঁ দিকের পায়ের যদি তিল থাকে সেখানে কিন্তু খুব ভালো। নাভির চারদিকে যদি তিল থাকে সেখানে কিন্তু ভালো। বাঁ দিকের স্তনে যদি কারো তিল থাকে সেটা কিন্তু খুব ভালো এবং শুভ লক্ষণ, ভালো স্বামী পাবে। এইগুলো কিন্তু আমাদের কিন্তু তিলের একটা বিরাট শুভ লক্ষণ। এটা কোনো মেয়েদের ক্ষেত্রে বললাম। যদি ছেলেদের ক্ষেত্রে এরকম ডান দিকের তিল থাকে, সে কিন্তু যদি কারোর তিল থাকে ছেলেদের ডান পায়ের ঠিক বুড়ো আঙুলের ঠিক সাইডে, তাহলে কিন্তু সে বিদেশ যাবে। এবং যদি ডান দিকের তিল থাকে ছেলেদের কানেতে, তাহলে কিন্তু ভীষণ তার ভালো। যদি ডান দিকে তিল থাকে বুকের মধ্যে, যদি তিল থাকে কারো, যদি লাল তিল বুকে থাকে, এটা কিন্তু শুভ লক্ষণ। লাল তিলটা হচ্ছে মঙ্গলের সূচক, আর কালো তিলটা হচ্ছে শনির সূচক। তিল কিন্তু আমাদের জীবনের কিছু ভালো কিছু মন্দ দেয়, বিশেষ করে ডান বামটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা বারবার আমি বলছি। কিন্তু যদি তিল এই ধরনের কারোর হাতে হয়ে থাকে, যদি বুধের আঙুলে মেয়েদের তিল থাকে, তাহলে কিন্তু তার বুদ্ধি ক্ষয় হয়, তার বুদ্ধি বিভ্রম হয়, কি করবে না করবে কিন্তু সে কিন্তু হদিশ খুঁজে পাবে না। যদি কোনো মহিলার এই দিকে তিল থাকে, মানে এই বুড়ো আঙুলের নিচে, বৃদ্ধাঙ্গুলের নিচে যদি বা এই আঙুলের মধ্যে কোথাও তিল থাকে, তাহলেও তার বুদ্ধি বিভ্রম ঘটবে, স্বামীর সাথে তার বনিবনা ঠিক হবে না, সে পরপুরুষে কিন্তু আসক্ত হবে যদি এই দিকে তিল থাকে। মাইন্ড ভালো করে জেনে নেন এই দিকে তিলটা খারাপ, কিন্তু এটা থাকলে কি হবে? উপায় তো আছে। এই তিলে কিন্তু প্রতিদিন, যাদের মেয়েদের এই বুড়ো আঙুলে তিল আছে, সাদা চন্দন লাগান। প্রতিদিন স্নান করে যখন একটু রেস্ট নিতে যাবেন, স্নান করে পুজো করার সময় চন্দনটা বেটে রেখে দেবেন বাটির মধ্যে, একটা সাদা চন্দন। যখন খাওয়া দাওয়া করে মেয়েরা সাধারণত একটু রেস্ট নেয় দুপুরের দিকে, তখন মাখিয়ে রেখে দেবে, বা এটা ডেলি মাখালে তিলে জায়গাটা তিল হয়। অথবা যদি এই আঙুলে মেয়েদের তিল থাকে, এটা কিন্তু খুব বাজে লক্ষণ, বাজে দিক, বাজে মানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, পরপুরুষে আক্রান্ত হবে, পরস্ত্রী কাতরতা, বিভিন্ন রকম ব্যাপারগুলো হবে। সেখানে কিন্তু অবশ্যই সকালবেলা শুক্রবার খালি পেটে 5টা তিল, কালো তিল চিবিয়ে খেয়ে নেবেন, মুখ চোখ ধুয়ে, তারপরে চা বিস্কুট যা খায়। এটা কিন্তু
তিলে তিলে তিলক্ষয়, তিল খেলে তিল অমিট হয়ে যাবে এবং সাদা চন্দন লাগালে কিন্তু তিল চলে যাবে। যদি কারো বৃহস্পতির আঙুলে তিল থাকে তাহলে অর্থক্ষয় হবে, কোথায় কিছু দেখতে পারবেন না। যদি বৃহস্পতির আঙুলে তিল থাকে এবং টাকা পয়সার আলমারিটা যদি উত্তর দিকে খোলা না থাকে, প্রত্যেকের বলবো টাকা পয়সার আলমারি বা যে আলমারিতে টাকা পয়সা থাকে সে আলমারিটা যখন খুলবেন দেখবেন উত্তর মুখে রাখুন, ভীষণ ভালো, অর্থনৈতিক ব্যাপারটা ভালো হবে। আর যদি বৃহস্পতির আঙুলে তিল থাকে তাহলে কিন্তু তার অর্থ ক্ষয় হবে, মান সম্মান হানি হবে। বাড়িতে যদি গোল্ড থাকে চলে যাবে, বন্ধক দিতে হবে। যদি কারোর শনির আঙুলে তিল থাকে তাহলে হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং নিজের লোকের সঙ্গে মনোমালিন্য, মামলা মকদ্দমায় জড়িয়ে যাবে। তিল ভীষণ ক্ষতি করে। যদি রবির আঙুলে তিল থাকে তাহলে কিন্তু তার মান সম্মান হানি হবে, যশ চলে যাবে, যশ। এক একটা মহিলার দেখবেন এখানে তিল, সারাদিন পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে, ফল নেই, যতই করুক সুনাম নেই। এই জায়গায় যদি কারোর তিল থাকে, আবার রবির নিচে এই জায়গাটা যদি ক্রস থাকে কোনো মহিলা, তাহলে কিন্তু ভীষণ তার অপযশ বদনামের কপাল হবে, যা কিছু করেনি তার বদনাম হয়ে যাবে। কিন্তু আর বুধের আঙুলে তো বললাম তিল থাকলে একটা অশুভ দিক। পড়াশোনা যারা করছে বুধের আঙুলে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ, পড়াশোনা তো হবেই না। এবং অনেক পড়াশোনা মহিলা দেখেছি বুধের আঙুলের এই নখটাতে অনেকটা বড় নখ রাখে, এই নখটা না রাখলেই ভালো হয়, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হয়। অনেক পড়াশোনা যারা বিদ্যার্থী তাদেরকে আমি বলেছি যে যারা মাধ্যমিক দেয়নি তাদের হাতে মোবাইল ধরাবেন না, আর যারা মাধ্যমিক দেয়নি তাদের দেখবেন নখ আছে, অনেকে নখ শৌখিনভাবে রাখে, এই নখটা কিন্তু রাখার ক্ষেত্রে খুব বাধা, পড়াশোনার কিছুতেই ভালো হবে না। তাদের এরকম ব্যাপার থাকলে এই নখটা কিন্তু কেটে দেয়, যেমন স্বাভাবিক নখ থাকে সেরকম রাখলে খুব ভালো হয়। অনেকটা নখটা আছে যারা পড়াশোনা করছে, আবার লাল নীল সবুজ রঙের সব নখ পালিশ, নেল পালিশ পরানো আছে, এটা কিন্তু কাম্য না। মাধ্যমিকের আগে বিশেষ করে বলছি, উচ্চ মাধ্যমিক করলে আরো ভালো হয়। তো সেই ক্ষেত্রে বলো বুধের আঙুলে তিল থাকে মানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব, এবং বুধের আঙুলে যদি নিচে ক্রস থাকে তাহলে সে অঙ্কে কাজ হবে, পড়াশোনার দিকটা ডিস্টার্ব হবে। তাহলে তিল আমাদের কিন্তু শরীরের মধ্যে কিন্তু অনেক ভীষণ ভালো কাজ দেয় কিছু ক্ষেত্রে, আবার তিল আমাদের জীবনে কিন্তু অনেক বিপদ আপদ এনে আনে। তো তিলের একটাই লাস্ট বলবো, এর উপায় কি? এই যে আঙুলের তিল এটা বললাম, তাহলে এর উপায় কি? উপায় হচ্ছে তিলের হচ্ছে একটাই মাত্র খাদ্য, সাদা চন্দন, নট লাল চন্দন, সাদা চন্দন। আর যাদের তিলে এরকম ক্ষতি করছে, তিল হাতের মধ্যে অনেকগুলো হয়ে আছে, তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই সকালবেলা উঠে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে 5টা কালো তিল খেয়ে জল খেয়ে নেন, ভীষণ ভালো ফল পাবেন। তিলের অশুভ দোষটা কিন্তু কেটে যাবে, এটা কিন্তু বারবার বলি। একদমই তাই। তিল তত্ত্ব নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম, এবং অনেকেই হয়তো এই সমস্যাগুলোতে রয়েছেন কিন্তু বুঝতে পারছিলেন না যে আপনার তিলটা শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে। তাদের জন্য কিন্তু আজকের এই এপিসোডটা ভীষণ কার্যকরী। ভদ্রেশ্বর থেকে যে দিদি ফোন করেছিলেন, আপনার মেয়ের প্রেডিকশন সম্পর্কে আমার মনে হয় আপনি সবটাই বাড়িতে বসে জেনে নিলেন। তো সেক্ষেত্রে বলবো যে যদি সম্ভব হয় একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ প্রেডিকশন কথা বলে, শাস্ত্রীজির প্রেডিকশন কথা বলে, এই প্রমাণ আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই পাই, এবং সেই প্রেডিকশনের হাত ধরে সমস্যার সমাধান সেটাও কিন্তু কথা বলে, রেমিডি কথা বলে, এবং সেই রেমিডিকে কি করে কথা বলাতে হয় সেটা কিন্তু শাস্ত্রীজি জানেন। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বলছি মেয়ের নাম দেবারতী রায়। ডেট অফ বার্থ? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 8/10/84। সময়? সময় বেলা 11টা 10, সোমবার, বর্তমান। কোথা থেকে বলছেন আপনি? আমি নাগেরবাজার থেকে বলছি ম্যাডাম। আচ্ছা। টাইম? কোন নাম? শাস্ত্রীজিকে। হ্যাঁ, সকাল আশীর্বাদ, 11টা 10। আশীর্বাদ। সকাল 11টা 10 বর্তমান। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? দারুণ লাগছে, বহু বছর ধরে দেখি, আমার ভীষণ প্রিয় অনুষ্ঠান। বাহ, বর্ধমানে জন্ম? বর্ধমান। কিন্তু এখনো এসে পৌঁছানো হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মা সোমবারে জন্ম, সোমবারে। হ্যাঁ বাবা, সোমবার। হ্যাঁ, ধনু লগ্ন, মীন রাশি, উত্তর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা। ধনু লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চরণ 4, লৌহ পায়া, বিপ্রবর্ণের জাতিকা। হ্যাঁ। শুভ সংখ্যা 3, 7। শুভ দিন হচ্ছে রবি, বৃহস্পতি, মঙ্গল। শুভ রাশি মেষ, সিংহ, মীন। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং সবুজ এবং সাদা। প্রথম কথা বলবো, ওর কর্ম এবং বিবাহিত জীবন নিয়ে খুব সমস্যা পাচ্ছি আমি, এরকম কিন্তু আছে কিছু? হ্যাঁ বাবা, বিবাহিত জীবন নিয়ে তো খুবই সমস্যা আমি পাচ্ছি মা, সেই জন্য বলে আমি দুটো কথা বলেছি, 10টা কথা বলিনি মা। 9 সালে বিয়ে হয়ে একবার ডিভোর্স হয়ে গেছে। কারণ লগ্নে মঙ্গল বসে আছে,
লগ্নে মঙ্গল মানে ওখানে মাঙ্গলিক দোষ। এবং যে শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র, স্বামী স্ত্রীর শয্যা সুখের কারক গ্রহ শুক্র, আমাদের সেক্সুয়াল কারক গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র শনির সাথে বসে আছে। শনি একটা নপুংসকে হিজড়ে গ্রহ। শনি প্রেম প্রীতি ভালোবাসা না, শয্যা সুখ ভালোবাসা না, স্বামী স্ত্রীর হাসা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, স্বামী স্ত্রীর মেলবন্ধনটা মোটেই ভালোবাসা না শনি। সেই শুক্র বসে আছে একাদশে শনির সাথে যুক্ত হয়ে। কেমন দুটো কথা, দুটো শুধু আমি গ্রহ দেখেছি, দেখে তোমাকে চার্জ করেছি বিবাহিত জীবন ডিস্টার্ব। ঠিক বলছি তোমা? কেন বললাম আমি? তুমি তো অন্য কিছুর জন্য বাবা বিয়ে হয়েছে, একটা সন্তান হচ্ছে না, আমার মেয়ের বাবা, আমার মেয়ে ভালো পড়াশোনা করেছে, চাকরি পাচ্ছে না, সেটা বলতে পারতে। কিন্তু তুমি যেটা ফোন করছো যে জন্য, সেটা আমি বললাম দুটো মাত্র গ্রহ, একটা শুক্র শনির সাথে যুক্ত হয়ে বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে। কেমন এই জায়গাগুলো কিন্তু ভীষণ ডিস্টার্ব মা। এটা তোমাদের নিজেদের দোষে হয়েছে। কেমন ওর যখন বিয়ে হয়েছে তোমরা কিন্তু মেলাওনি কোনো কিছু, মিলিয়েছিলে কি? হ্যাঁ মিলিয়েছিলাম বাবা। তাহলে কি করে হলো? রাজ্যটা বলেছিলেন। তাহলে কি করে হয়? আরো মানে তার মানে এখানে দেখো ভালো ভালো জায়গায় পৌঁছাওনি তুমি। হ্যাঁ রাজ্যটক এটা হতেই পারে। রাজ্যটক হলে কি তপন শাস্ত্রী বলছে কি করে ডিভোর্স? আর আমি বলছি বিবাহিত জীবন খারাপ, তা তো না। তুমি তো নিজে ওখান থেকে বলছো একবার বিয়ে হয়ে আবার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। না না দ্বিতীয়বার হয়। সেখানেও কিন্তু ডিস্টার্ব হবে মা। তুমি ভালো করে বিচার বিশ্লেষণ করে বিয়েটা দেবে। এই জায়গাটা মা ডিস্টার্ব। আমি আর বিশেষ কিছু বলবো না। ছকটা খুব ক্রিটিক্যাল ছক আছে। মেয়েটি ভালো গুণী মেয়ে, কিন্তু হলে কি হবে, মেয়েটার গুণ আছে, মেয়েটা খুব ভালো মেয়ে, কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ঠিক আছে? হ্যাঁ, ওর বিচার বিশ্লেষণ করে সেকেন্ড বিয়ে যখন দেবে, সেখানেও কিন্তু খুব যন্ত্রণা দুঃখের কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। কারণ শুক্র শনির কম্বিনেশনটা ভালো না, এবং শুক্র শনির জায়গাটা এখানে খুব ডিস্টার্ব। লগ্নে মঙ্গল বসে আছে। তুমি মা ভালো জ্যোতিষীর বিচার বিশ্লেষণ করে ভালো তারপরে বিয়ে দিও। কেমন? ওর কি কোনো স্টোন ফোন লাগবে বাবা? আমি তো আর বলবো না কিছু। আপনি একটু ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ। এটা একটা বিশাল ছক, এটা একটা বাজে ছক। এই ছকটাকে খুব রেকটিফাইড, এটা অষ্টমাংশ বিচার করতে হবে। বিবাহের ক্ষেত্রে বেশি বিচার হয় সপ্তমাংশ। সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ বিচার করতে হয়। সপ্তম ঘরের কোন অধিপতি বসে আছে, সপ্তম ঘরে যদি কোনো গ্রহ না থাকে কোনো মহিলার, তাহলে তার বর ভালো হবে না। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা অলৌকিক নিয়ম আছে। জ্যোতিষশাস্ত্র বলছে সপ্তম ঘরে সমস্ত গ্রহের কিন্তু দৃষ্টি থাকে, যেটা কোনো ঘরে এত গ্রহের দৃষ্টি থাকে না। যত গ্রহ আছে আমাদের ABCD বা রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি রাহু শুক্র, সব দৃষ্টি কিন্তু এই সপ্তম ঘরে। আর সপ্তম ঘরটার ক্ষেত্রে আমাদের উচ্চশিক্ষা, আর সপ্তম ঘরটা থেকে বিচার করতে হয় আমাদের বিবাহিত জীবন। সেই সপ্তম ঘরে যদি কারোর কোনো মহিলার সপ্তম ঘরে কোনো গ্রহ না থাকে, তাহলে তার অপদার্থ স্বামী হবে। আর জ্যোতিষের একটা অমক কথা বলে দিলাম, মিলিয়ে নেবেন। তাহলে কি সপ্তম ঘরে স্পর্শ করতে পারেন, আপনাকে আত্মাকে নিবেদন করতে পারেন তার চরণে, এটা অপদার্থ। তাহলে যেসব জাতক জাতিকার অনেকের হয়তো সপ্তম ঘরে ভালো মেয়ে, তার সপ্তম ঘরে গ্রহ নেই, কোনো গ্রহ নেই, তাহলে তার কি হবে? তাহলে কি আমি তার আশা করতে পারিনি? মেয়ের বাবা হয়ে আমি আশা করতে পারিনি অপদার্থ স্বামী, অপদার্থই আমার জামাই আনতে হবে আমাকে? না, তার জন্য বিচার ব্যবস্থা আছে। কি করলে এই অপদার্থ স্বামীটাকে পদার্থতে নিয়ে আসা যায়, তার জন্য গ্রহগত গার্ড আছে। তার জন্য জোটক বিচার আছে। স্বামী স্ত্রী মিলনের 36টা আইটেম থাকে, 18টা মিলতে হবে। তার অন্নকূট বৈশ্যকূট সপ্তমাংশ দেখতে হবে, তার নবাংশ দেখতে হবে। সমস্ত বিচারের পুঙ্খানুপুঙ্খ বিচার, এবং তার সঙ্গে নক্ষত্র বিচার, কোন নক্ষত্রে থাকলে কি হয়। বৃহস্পতি আমরা জানি কর্কটের ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি ভালো থাকলে, বৃহস্পতি তুঙ্গস্থ মানে অর্থ হবে প্রচুর। কিন্তু একজনের বৃহস্পতি তুঙ্গস্থ, ওটা রাহুর নক্ষত্রে বসে আছে বৃহস্পতি, হবে কি করে? যে নক্ষত্র বৃহস্পতির সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট, সেই নক্ষত্র থাকতে হবে। তাহলে এই নক্ষত্র বিচারও কিন্তু বিরাট আছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকের বলবো বিশেষভাবে বহন করার নাম বিবাহ, বিশেষভাবে গ্রহণ করার নাম বিবাহ, বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে বিবাহ। সেই বিবাহের ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে যারা অনুষ্ঠানটা দেখছেন গার্জেন উদ্দেশ্যে বলবো, লাখ লাখ টাকা খরচা হচ্ছে। কত রজনীগন্ধার স্টিক খরচা হচ্ছে, কত গোলাপ, কত পাবড়ি, কত খাওয়া দাওয়া, কত ক্যাটারিং, কত আত্মীয় স্বজন, কয়েক বোতল সেন্ট শেষ হয়ে যায়, কত শাড়ির ভাঁজ হয়, আবার শাড়ি সেটাকে লন্ডি থেকে তুলে নিয়ে এসে রাখা হয়, সেগুলো একটা বিরাট খরচা। প্লাস যারা বিয়ে করছে তাদের খরচা, যারা বিয়ে করাচ্ছে মানে দুপক্ষরই কন্যা বরপক্ষ খরচা প্রচুর। তার আগে কি বলি বারবার,
ইয়া ভালো জ্যোতিষীর কাছে বরকন্যার ডেট অফ বার্থটা নিয়ে বা ফটোটা নিয়ে বিচার করো। যদি বলে শাস্ত্রীজি আমার, অনেকে বলে আমাকে, আমাদের যার সঙ্গে দেখা হচ্ছে সে কি সঠিক দেবে, সঠিক না দিলে তার কারেন্ট ফটো তুলে নিয়ে আসবে, আমি বলে দেবো কি হবে না হবে, কি বয়স তার আমি বলে দিই, এবং কিছুটা সম্ভাব্য তো বলা যায়, কিছুটা সব কিছু বিচার বিশ্লেষণ করিয়ে যদি করা যায়, মনের শান্তি, স্বামী স্ত্রী যারা বিয়ে হচ্ছে তাদের দাম্পত্য জীবনে তাদের শান্তি, পারিপার্শ্বিক যেসব আত্মীয় রিলেশন আছে তাদের শান্তি, সামান্য একটু বিচার। আমরা বলি, আমরা অনেকে বরের পক্ষ থেকে শুনেছি, আমরা এসব মানি না, আমরা এসব করি না, এইসব শুনেছি। আমি বললাম, মা তুমি আমার ক্লায়েন্ট, আমার কাছে আসছো 10 বছর, তোমার মেয়েটিকে ক্লাস 8 থেকে দেখছি, এখন সে চাকরি করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, এখন বিয়ের জন্য এসেছে, আমি শুনিব না। সে যে স্টেট ব্যাংকে চাকরি করছে মানে বরটাও খুব ভালো হবে, তাদের বরের লোকেরা নাকি মানে না এসব। আমি তুমি কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরে জ্যোতিষের কাছে বিচার করো বলার দরকার নাই, তো আমাদের গুরুদেব খুঁজছেন বা একটা ম্যাচ মেকিং হবে, একটা আমরা নিজেরা একটু দেখবো কি ব্যাপারটা, এটা এইভাবে বলে কিভাবে নিয়ে আসো, ওটা নিয়ে আসার দায়িত্ব, নাহলে কিন্তু বিয়ে দেবে না, গোলমাল হতে পারে, কারণ মেয়েটির মাঙ্গলিক আছে। তো এই জায়গা কিন্তু বিচার বিশ্লেষণের ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসের কিন্তু বিচার। আমরা এত খাচ্ছি, এত পড়ছি, এত কিছু করছি, আমরা প্রতি বছরে একটা মেডিকেল চেক আপ করছি শরীরের মধ্যে। তো বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা যার বাবা, সেই মেয়ে বাবার কিন্তু ভীষণ কষ্ট, যার দাদা তার বোনের বিয়ে দিচ্ছে তার কিন্তু ভীষণ কষ্ট, হয়তো তার বাবা নেই, বিধবা মা মেয়েটির বিয়ে দিচ্ছে সর্বশান্ত করে, তার ভীষণ কষ্ট, বিয়েরতে অত খরচা, তারপরে দেখা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, 6 মাসের মধ্যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ান। এই জায়গাটার জন্য বলবো বারবার একটু বিচার বিশ্লেষণ করা দরকার। আমি আরেকটা কথা বলবো, যদি আমার কথা শুনেন, যারা অনুষ্ঠানটা শুনছেন, হয়তো কোনো লোক কারুর কাছে বিচার করিয়ে এসছেন, আমাকে একবার আরেকবার দেখিয়ে নেবেন, বা আমার কাছে দেখিয়েছেন স্যাটিসফ্যাকশনের জন্য, কিন্তু আরেকজনকে দেখিয়ে নেবেন, একদম ক্রস চেকটা করিয়ে নেবেন। এটা আমার বলা, আমি আসলেই যে বিরাট কিছু করে দেবো না তা না, আমি তো বিচার করবো, মন দিয়ে করবো, ভালোবেসে করবো। আমি যখন বিদেশে যাই রাস্তা গুলিয়ে যায়, বিদেশের রাস্তা আমার জানাশোনা নেই, কিন্তু একজনকে জিজ্ঞেস করছি যে এই রাস্তাটা এই দিকে কোন দিকে, এখানে যাব, সে ঠিক বলছে। বিদেশের লোকরা খারাপ বলেনি, কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের লোককে জিজ্ঞেস করলে যদি বলি আমি যাব শ্যামবাজার যাব, ও দেখিয়ে দেবে টালার দিকে। দেখেছি কিছু কিছু আছে কোচকে চ্যাংড়া ছেলে আছে, বা জেনো বলে আমরা জানি না, মানে ভীতু, ভয় পাচ্ছে, যদি বলে দিলে কিছু হয়ে যায় সব ব্যাপার। বিদেশের মাটিতে আমি দেখেছি যাকে বলে ঠিক বলে দেয় যে আমি এই জায়গাটায় যাব, কোন জায়গাটায় যাব তারা বলে দিবে। তবু আমার কিন্তু সন্দেহ, আমি আবার ক্রস চেক করি, আরেকটু গিয়ে আরেকটা জনকে জিজ্ঞাসা করি যে কোথায় এই জায়গাটা, কোথায় আইফেল টাওয়ারটা যাব, কোথায় কোন দিকটায় গেলে সুবিধা হবে, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। এরকম প্রত্যেক জিনিসের কিন্তু আবার ক্রস চেক করে নেবেন। বিশেষভাবে একটা বলে দিচ্ছে, টটকার মধ্যেই পড়ছে, কোনো একটা জায়গার কোনো অসুবিধা হয়েছে কারোর, ডাক্তারবাবু বলেছেন অপারেশন করতে, একটু খরচা হোক, যে ডাক্তারবাবু অপারেশন করছেন উনি জেনুইন ডাক্তার, ভালো ডাক্তার, MBBS, এফআরসিএল, লন্ডন, আমি জানি সব ভালো। আরেকটা ক্রস চেক করিয়ে নেবেন, একটা চেক করিয়ে নেবেন যে অপারেশনটা ঠিক করতে হবে কি, কারণ কেতু যদি কারোর খারাপ থাকে তাহলে অপারেশনটা ভুল হবে, কিন্তু দেখতে হবে ছকেও কিন্তু বিচার আছে। কেতু হচ্ছে ডাক্তারি শাস্ত্রের কারক গ্রহ। কেতু যদি কারোর খারাপ থাকে, কেতু যদি কারোর বৃষের ঘরে থাকে, কেতু যদি কারোর মিথুনের ঘরে থাকে, সে ভুল ট্রিটমেন্টের শিকার হবে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য বলে রাখলাম, ক্রস চেক করবেন একবার, এটা আমার বক্তব্য। এবং জ্যোতিষের একটা কথা বলতে পারেন, মেডিকেল সায়েন্সও কিন্তু বলছে। আর আমাদের জ্যোতিষ শাস্ত্রে কেতু একটা ভয়ঙ্কর, কেতু হচ্ছে ডাক্তারি শাস্ত্রের কারক গ্রহ। কেতুর যদি দশা চলে আর কেতু যদি খারাপ থাকে, তার ভুল অপারেশন করতে হবে না। গল ব্লাডার কাটতে গিয়ে হয়তো নাড়ি ভুড়ি অনেক কেটে দিয়েছে, এটা কিন্তু হয়েছে, আমরা দেখেছি, পেপারে পাচ্ছি। অপারেশন করার দরকার নেই, ওটা ট্রিটমেন্টে হয়ে যাবে, কিন্তু অপারেশন করতে হলে, অপারেশনটা ভুল হলো, দ্বিতীয়বার করতে হলো, প্রথম অপারেশন হলো না, তার কেতুর দশা চলছে, আর কেতু কিন্তু তার খারাপ আছে, কেতুর কোনো প্রোটেকশন তার হাতে নেই। এবং যে ডাক্তারবাবু করছেন উনিও তো ডাক্তার হলেই কি হবে, তারও তো দশা চলে, তারও কেতুর দশা চলছে। তো তার কেতুর দশা তো আমরা বলতে পারবো না, আমাদের কেতুর দশাটা দেখে নেবো যে ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু আমাদের ওই অপারেশন দিকটা কিন্তু ভীষণ দেখে। মঙ্গল আর কেতু, মঙ্গল কেতুর অবস্থানজনিত কারণে ভুলভাল অপারেশন হয়। মঙ্গল সার্জারির কারক গ্রহ, কেতু ভুলভাল ট্রিটমেন্টের কারক গ্রহ। কেতু কোথায় আছে, কিভাবে আছে, সেটা কিন্তু দেখতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল বিচারের ব্যবস্থা।
একদমই তাই, এবং ক্রস চেক কতখানি গুরুত্বপূর্ণ এবং কতটা কার্যকরী সেটা বোধহয় আজকে প্রমাণ হয়ে গেল। নাগেরবাজারে যে দিদি ফোন করেছিলেন তার মেয়ের ক্ষেত্রে রাজ্যটা বিচার করিয়েও কিন্তু তাকে ডিভোর্স হয়ে যেতে হয়, এবং সেইটাও কিন্তু জন্মছকটা দেখে শাস্ত্রীজির সাথে সাথে ওই জায়গায় পৌঁছেও যান। তো সেই জায়গায় বলবো যে প্রপার ক্যালকুলেশন আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। তার জন্যই যোগাযোগটা কিন্তু একদম সঠিক জায়গায় করতে হবে। সেই যোগাযোগের মাধ্যমগুলো একটু বলে দিই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলি, মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন 18/2, মেচেদার বন্ধুরা পাচ্ছেন 25/2, দুর্গাপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন 15 তারিখ, ব্যারাকপুরের বন্ধুরা পাচ্ছেন 22 তারিখ। এবং তারাপীঠ সংলগ্ন অঞ্চলে যে সমস্ত মানুষরা ভীষণভাবে অপেক্ষা করে থাকেন শাস্ত্রীজি কবে যাবেন, তাদের জন্য জানাই যে আগামী 5ই মার্চ শিবরাত্রি যোগে অমাবস্যার তিথিতে কিন্তু শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন তারাপীঠ ধামে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকেই কিন্তু বুকিং কনফার্ম করতে হবে। এবার একটু কলকাতা চেম্বারগুলোর দিকে নজর দেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত স্মৃতির মোড়ে, পাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতিতে প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, পাচ্ছেন গড়িয়াহাটে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও পেয়ে যাচ্ছেন বেহালাতে প্রত্যেক রবিবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 24960004 এবং 9830026370 এই নাম্বারে। নজর রাখবো জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে। এছাড়া শাস্ত্রীজি চেম্বারে তো রয়েছে। যারা রাশিকার্ড, যারা এখনো লাইভ হরোস্কোপ করেননি তারা অতি অবশ্যই লাইভ হরোস্কোপ করছেন এবং সাথে রাখছেন রাশিকার্ড। তুমি যে জগৎ কান্ডারি এবং ওই রাঙাচরণ, এই সিটির অর্থ পৌঁছে যায় দুস্থ মানুষদের সেবায়। তাই আপনিও যদি চান তাহলে এই কর্মকাণ্ডে কিন্তু সামিল হতেই পারেন। আজকের অনুষ্ঠানে ভীষণ সুন্দরভাবে শাস্ত্রীজি অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছেন যেগুলো আগামী দিনে আপনাদের পাথেয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে আবারও পৌঁছবো শাস্ত্রীজির কাছে। প্রথম সামনে অমাবস্যা আছে, শিবরাত্রিযুক্ত অমাবস্যা, তারাপীঠে বামদেবের আবির্ভাব তিথি, ওই দিন প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভালো যোগ। এই যোগে আমি বিশেষভাবে চলে যাই তারাপীঠ। 4 মার্চ আমি চলে যাচ্ছি, 5ই মার্চ আমার যজ্ঞ, 6 তারিখে বিশেষ যজ্ঞ আছে, 5 তারিখে বিশেষ যজ্ঞ, 2 দিন যজ্ঞ করব। এবং এই যজ্ঞে কিন্তু যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে বিশাল ডিস্টার্ব, এই শিবরাত্রিযুক্ত অমাবস্যা যোগে কিন্তু একটা প্রজাপতি যন্ত্রম বলে একটা যন্ত্রম তৈরি হয়। যাদের এরকম ব্যাপার হচ্ছে তারা কিন্তু এসে যোগাযোগ করতে পারবেন। 1 কপি ফটো নিয়ে আমি কিন্তু তাদের সেই কাজগুলো করে দেবো এবং 6 মাসের মধ্যে বিয়ের একটা আমি অ্যাসুরেন্স দেব। এবং যাদের শরীর স্বাস্থ্য বিরাট খারাপ হচ্ছে, শরীর স্বাস্থ্য কিছুতেই সারছে না, ডাক্তারি কবিরাজেও কোনো কিছু বেরোচ্ছে না, অথচ শরীর খারাপ, তাদের ক্ষেত্রে এই শিবরাত্রিযুক্ত অমাবস্যা থেকে এখন টাইম আছে, আমি তবু বলে রাখছি, মহামৃত্যুঞ্জয়ের একটা কাজ খুব ভালো হয়, যেটাকে বলে মহামৃত্যুঞ্জয় কবচ। এই কবচটাও কিন্তু ভীষণভাবে কাজ হয়। যারা করাতে চান আগের থেকে ফটো, নাম, গোত্র নিয়ে চেম্বারে এসে যোগাযোগ করবেন। তারপর আমি শিবরাত্রিযুক্ত অমাবস্যা কাজ করে এক সপ্তাহ ধরে সেটা জপ তপ করে তারপর আমি কিন্তু ডেলিভারি দেবো। এটা কিন্তু মক্ষম একটা বিরাট যোগ, ভালো যোগ। এবং যাদের ইচ্ছা পূরণ হচ্ছে না, ইচ্ছা পূরণের জন্য একটা প্রচণ্ড অনেক কিছু ইচ্ছা আছে মনের মধ্যে, কিন্তু কিছুতেই পূরণ হচ্ছে না, সেই ক্ষেত্রে বলবো যে শিবরাত্রিযুক্ত অমাবস্যায় একটা ভালো কাজ করার ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে ইচ্ছা পূরণ কবচ যেটাকে বলছে, সেটা করা হবে। মনের ইচ্ছা পূরণের জন্য একটা বিশেষভাবে করা হবে। সেটা অবশ্যই আপনারা ওই ফটো আর ডেট অফ বার্থ নিয়ে যদি করাতে চান ভালোভাবে, খুব সুন্দরভাবে করা হবে। এবং এটা 64 উপাচার দিয়ে কাজটা করা হবে। বিশেষভাবে শিবরাত্রি যোগে তারাপীঠ শ্মশানে কাজটা করা হবে। যাদের এই ধরনের কিছু ব্যাপার থাকে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এবং খুব ভালো থাকুন। একদমই তাই। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।